অভিজ্ঞতাটা আসলে ভয়াবহ। ভয়াবহ বলতে কি আমার একে তো হচ্ছে দেশের বাইরে শুটিং আমরা কি করি? আসসালামু আলাইকুম দর্শক, আজকে আবার চলে এসেছি আমার নিয়মিত আড্ডায়। আজকে আড্ডায় আমার সঙ্গে যুক্ত আছেন জাহিদ ইসলাম, এই সময়ের একজন ব্যস্ততম খল চরিত্র অভিনেতা। তিনি একাধারে নাটক, সিনেমা, বিজ্ঞাপনে কাজ করে যাচ্ছেন। আজকে তার সঙ্গে আড্ডা হবে, তবে আড্ডার মেইন বিষয়টা হবে বরবাদকে নিয়ে। বরবাদে তিনি অভিনয় করছেন, বরবাদে অভিনয়ের অভিজ্ঞতা সহ আরো অনেক কিছু নিয়ে তার সঙ্গে আলাপ করবো। শুরুতেই জানতে চাচ্ছি, জাহিদ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। পিয়াল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই আমরা আসলে যে সিচুয়েশন দেশের, ঘর থেকে তো হ্যাঁ, বের হওয়া যায় না, আর দেখা সাক্ষাৎও খুব কম হয়। তো এরকম টুকটাক রাইট। আড্ডা দিতে পারলে ভালোই লাগে। হ্যাঁ, একটু খারাপ কিন্তু একটা চেঞ্জ আসছে তো একটু সময় দিতে হবে। আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে আমার মনে হয় পরিবেশ পরিস্থিতি কারণ এখনো অনেক বাজে, বাজে ঘটনা ঘটতেছে। ঐদিন সচিবালয়ে আগুন লাগলো। তো আমি লাইভ দেখতেছিলাম। লাইভের ভিতরে দেখলাম একটা মানুষকে পিষে নিয়ে গেল। আমার বোধগম্য হলো না কেন রাস্তাটা আটকাইলো না। এটা আমারও কোশ্চেন। ওইখানে কিছু স্টুডেন্টরা কোশ্চেন করলো যে রাস্তাটা কেন আটকাইলো না? সচিবালয়ের মধ্যে একটা জায়গায় আগুন লাগলো অথচ রাস্তা আটকায়নি। আমি লাইভ দেখতেছিলাম। লাইভে এই মৃত্যুটা দেখছি এবং ওটা দেখার পর আমি সারা রাত ঘুমাইনি। আমি মানে দেখলাম যে লোকটা কিভাবে মারা গেল। ও জাস্ট পাইপটা নিয়ে দৌড় দিছে। ট্র্যাকটা ট্র্যাকটা কিন্তু স্লো করে নাই, বুঝছেন? ট্র্যাকটা স্লো করে নাই। মানে এরকম মৃত্যু আমি খুব কম দেখছি। লাইভ মৃত্যু দেখলাম আমি। খুব হ্যাঁ, এটা দুঃখজনক। আসলে খুবই সচিবালয়। দুঃখজনক। শুরুতে একটু জানতে চাই জাহিদ ভাইয়ের কাছে যে আপনি রিসেন্টলি বরবাদের শুটিং করে আসলেন বোধহয় একদিন বা দুদিন মুম্বাইয়ে। হ্যাঁ, কিরকম ছিল অভিজ্ঞতাটা? অভিজ্ঞতাটা আসলে ভয়াবহ। ভয়াবহ বলতে কি আমার একে তো হচ্ছে দেশের বাইরে শুটিং আমরা কি করি? মানে দেশের ভিতরে হলেও আমার সাথে সবসময় ২-১ জন লোক থাকে। মুম্বাইতে যাব অপরিচিত জায়গায় এবং ওদের একটু শিডিউলটা চেঞ্জ হচ্ছিল বারবার, বারবার। আমি কোন কাজ করতে পারতেছিলাম না। মানে ১-২ মাসের মতো কোন কিছু ঠিকঠাক ভাবে মেন্টালি ফিক্সড করতে পারতেছিলাম না যে এর ডেট দিব বা ওর ডেট দিব। ওই বরবাদ। কারণ ওরা আজকে ডেট নিচ্ছে আবার একটু কোনো না কোনো কারণে পিছাচ্ছে। দেন ফাইনালি যখন ডেট পড়লো যাইতে হবে আমার একা। আচ্ছা, মুম্বাইয়ের মতো জায়গা চিনি না। এখন খুব মজার কাহিনী করছে। আমি গেলাম এখান থেকে ভালোভাবে সবকিছু ইটি করে ওইখানে নামলাম ছত্রপতি শিবাজী বিমানবন্দরে। নামার পরে আমার যে ভদ্রলোক নিতে আসবে ওই ভদ্রলোকের নাম্বার আমাকে দেয় নাই। আমাকে হোটেলের একটা নাম্বার দিছে। কিন্তু ওই ভদ্রলোক আমাকে খুঁজে পায় নাই। এত বড় বিমানবন্দর, আপনি ওখানে গেছেন কিনা জানি না, অনেক বড়। মানে ঢাকার শহর, ঢাকার ইয়া থেকে অনেক বড়। আমি আসলে খুঁজে পাইনি। এখন সব দেশে একটু চিটার বাটপার আছে আমার মনে হইলো। তো আমি তো জানি না ওইখানে হচ্ছে আসলে মিটারে ইয়ে করা হয়। যেহেতু প্রথমবারের মতো মুম্বাইতে গেছি। তো আমাদের ছোটবেলায় কিছু ইয়ে ছিল না, অটো রিক্সা ছিল, মানে অটো ছিল না আমাদের ঢাকা শহরে। এখন তো সিএনজি, আগে অটো ছিল না। ওই টাইপের অটো ওদের এখানে। তো আমি একজনকে জিজ্ঞেস অ্যাড্রেস দেখাইলাম। অল্প অল্প মানে ভাঙা ভাঙা হিন্দিতে বলতেছি। তো ওরা আমার কাছে 500 রুপি চাইলো। আচ্ছা, আমার মনে হলো যে একটু ব্রেন কাজ করলো যে আমি আরেকজনকে জিজ্ঞেস করি। 250 রুপি ছিল। 5-7 মিনিটের ভিতর পৌঁছাই দিল আমাকে। দেওয়ার পর আমি ওকে 250 রুপি দিলাম। মজার কাহিনী হলো মিটারে ফেরার পথে আমার বিল হচ্ছে মাত্র 54 টাকা। তো 52 টাকা ওটা দিছি 50 টাকা, 2 টাকা বাগটি নাই, বললো যে থাক দেওয়া লাগবে না। না, 54 হয়েছিল, 52 দিছি। তো ওই দেশেও আপনার এই ধরনের ইয়েটা আছে। কিন্তু আমার ভাল লাগছে যে আমি অ্যাটলিস্ট হোটেলটায় উঠতে পারছি। যে ওইখানে দেন কানেক্ট করে সানকে ফোন দিলাম। তারপরে হচ্ছে আমাদের আজাদ বা আমাদের টেকনিশিয়ান যারা ছিল সবার সাথে যোগাযোগ হলো। তো এটা ভয়াবহ অবস্থার দিক গেছে। আমি কোনো নেটওয়ার্কের ভিতরে নাই, কোথাও কিছু না। ওই একটা মাত্র ফোনের সূত্র ধরে আমি ওখানে যেতে পারছিলাম আর কি। প্রথম কার সঙ্গে আপনার দৃশ্য ছিল? কি দৃশ্য ছিল বা কি আমি একটু ধরনের দৃশ্য? বলে নি সেটা হচ্ছে আমি আমার একটা চেঞ্জ ভিতরে ভিতরে করছি। এটা হয়তো অনেকেই জানে না। আমি গত 4-5 বছর সাবজেক্ট ছাড়া অবজেক্ট খুব কম করছি। মানে সাবজেক্ট বলতে সাবজেক্ট, অবজেক্ট তো পিছনে থাকে। আগে যেমন পিছনে থাকতাম, মিশা ভাইয়ের পিছনে একটা ক্লোজ নেওয়ার জন্য দাঁড়ায় থাকতাম, সাকিব ভাইয়ের পিছনে। আমি কিন্তু কেরিয়ারের শুরুতে নিজেকে চিনানোর জন্য সাকিবের সিনেমাগুলো বেশি করছি এবং এইখানে নেগেটিভ ক্যারেক্টার করছি মিশা ভাইয়ের সাথে, পজিটিভ করছি ভাইয়ার সাথে। মানে ক্যারেক্টার কখনো কোনোটাই ছাড়িনি। কারণ আমি একজন চরিত্র অভিনেতা হতে চাইছি। আমি নেগেটিভ বা পজিটিভ করতে হবে এমন কোনো কথা নাই। সেই হিসেবে প্রচুর কাজ করছি। একটা পর্যায়ে আমি যখন বুঝতে পারলাম যে না, 2-1 জন আমাকে চিনতেছে, আমি ওই সময় অবজেক্ট করা ছেড়ে দিলাম, মানে সাপোর্টিং ক্যারেক্টার ছেড়ে দিলাম।
আপনি প্রিয়তমা দেখছেন, প্রিয়তমা কিন্তু আমার অন্য একটা ক্যারেক্টার ছিল এবং খুব বড় ক্যারেক্টারই ছিল, কিন্তু সাপোর্টিং। তো ভাইয়া যখন আমাকে ডাকলো, সাকিব ভাই, আহ, সবুজের মাধ্যমে আমরা এই ইম্পালস হসপিটালে গেলাম, ওই যে ইয়াতে চ্যানেলের পাশে। তো ভাইয়া বললো যে তুই কক্সবাজারের ভাষাটা একটু শিখে নে। তা আমি তো ভিতরে ভিতরে আমি জানি আমি এটা করব না। তো আমি বললাম যে আচ্ছা দেখি। তো ফাইনালি যেদিন আমার মানে আমি ওই ক্যারেক্টারটা করি নেই, শুধু ভাইয়াকে বলছি, মানে যেহেতু যাই নাই, ওদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভ্র আমাকে কল দিল কয়েকবার। তো আমি বললাম যে ভাই আমি তো এটা অপশন বি তে যান। বলো অপশন বি কি ভাই, আমি তো অন্য কাউকে না। তো ভাই পরশুদিন আপনার শুটিং, মানে আপনার আমার কোয়ার্ডিস্ট সেলিম ভাই ছিল। তাই আমি বললাম এটা আমিই করবো। আমি জাস্ট ভাইয়াকে বললাম, একটা টেক্সট দিলাম যে ভাইয়া মানে একটা সিকোয়েন্স চাই, কিন্তু সেটা সাবজেক্ট হতে হবে। তো ওরা মনে করছে ভাইয়া কি রাগ করবে, কারণ সবাই তো জানে আমার ফিল্ডটা, কারণ আমি কেমন। আপনি হয়তো 100% না হলেও 50% বা 60% আমাকে বুঝবেন। তো সাকিব ভাই আমাকে 100% বুঝে যে আসলে ও কি চায়। হ্যাঁ, তো এই একটা চেঞ্জের জন্য অনেক সিনেমা আমার প্রিয়তম পরে, কিন্তু সাকিব ভাইয়ের 2-3টা সিনেমা আমার করা হয়নি, কারণ আমার কাছে অফার গুলো ওই টাইপের আসতেছিল। তো এইখানে ওই সাবজেক্টই করা হয়েছে, আমার সিকোয়েন্স ছিল সাকিব ভাইয়ের সাথে, এবং ওইখানে একটা সিন করা হয়েছে, কিন্তু আমার হ্যাপা গেছে অনেক বেশি, সারা রাত, মানে সকাল 7টা পর্যন্ত আমার ওই সিনটাই করতে হয়েছে। এবং ওই দিন মুম্বাইয়ের লাস্ট ডে ছিল হচ্ছে ভাইয়ার শুটিং। এরপরে হচ্ছে ওইখান থেকে পরের দিন চলে আসছিল উনি ভাইয়া। আমি অবশ্য 1-2 দিন ছিলাম। তো আপনার ওখানে গিয়ে বেসিক্যালি সাকিব ভাইয়ের সঙ্গে একটা দৃশ্য করেছেন। রাইট, আমি একটু ওই রাইট, রাইট। সাকিব ভাইয়ের সঙ্গে আপনার দৃশ্যটা কি সেটে ইনডোরে না আউটডোরে ছিল? আউটডোর, 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 আচ্ছা, আউটডোর থাকলে আউটডোর তো ছিল। একটা পাবলিক প্লেসে আপনারা শুটিং করেছেন। রাইট, রাইট। পাবলিক পাবলিক প্লেসে প্লেসে শুটিং আপনারা করছি আমরা। পাবলিক প্লেসে আপনারা যখন সাকিব ভাইকে নিয়ে শুটিং করছিলেন, বাংলাদেশে তো সাকিব ভাইকে নিয়ে পাবলিক প্লেসে শুটিং করা ইম্পসিবল। তো মুম্বাইতে যখন আপনারা সাকিব ভাইকে নিয়ে পাবলিক প্লেসে শুট করছিলেন, তখন মুম্বাইয়ের পাবলিকের রিয়াকশন গুলো যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, এখানে একটা মজার কাহিনী বলি। আমাদের মানিক মিয়া অভিনয় তো এখন তো ভাগ হয়ে গেছে, মাঝখানে পার্টিশন হয়ে গেছে। যখন এক ছিল, কত বড় ছিল, অনেক বড়। তো মুম্বাইতে মুম্বাইতে এমন শত শত রাস্তা আছে এত বড়, এবং ওদের অনেক বাইপাস রাস্তা আছে। এবং মজার কাহিনী হলো ওরা বড় বড় রাস্তা ওরা মানে শুটিং এর জন্য ইয়ে করে দেয়, মানে পারমিশন দিয়ে দেয়। আমাদের যেমন হচ্ছে এই মানে হাতে গোনা কয়েকটা ফ্লাইওভার বা হাতে গোনা কয়েকটা বড় রাস্তা, ওদের কিন্তু শত শত বড় রাস্তা, শত শত ফ্লাইওভার। তো আর আমাদের শুটিংটা হচ্ছে গভীর রাতে। আমরা রেডি ছিলাম 10টা থেকে, কিন্তু আমি যে হোটেলে গেলাম, হোটেল থেকে আমাকে ওই যে লোকটা এয়ারপোর্টে আনতে গেল, ওকে আবার পাঠাইলো আমাকে স্পটে নেওয়ার জন্য। ওইখান থেকে আমাদের স্পট ছিল কিন্তু 3.5 ঘন্টার মতো, মানে হোটেল থেকে। দেন আমরা 10টার ভিতরে রেডি। আমাদের শুটিং শুরু হলো 11টা, সারা রাত। কিন্তু আমাদের রাতে শুটিং হচ্ছে, রাতে তো ক্লাউড কম, আর চারিদিকে আমাদের লোকজন ছিল, মানে বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, যেখানে হচ্ছে পুলিশের একটা সিকিউরিটির ব্যাপার ছিল। আর যারা আমাদের মতো অত হই হুল্লোড় করে না, ওইখানকার দর্শকটা খুব কুল এবং কাম মাইন্ডেড, মানে চুপচাপ আর কি, অত ক্রেজনেসটা না, মানে চুপচাপ, যে দেখতেছে সুন্দরভাবে দেখতেছে। ওই যে ঝাঁপায় পড়ার মতো ব্যাপারটা আমাদের এরকম না আর কি। প্রচুর লোক, বাট পরিবেশটা ভালো ছিল, শান্ত ছিল আর কি। মুম্বাইতে আপনার সঙ্গে, আপনি যে হোটেলে ছিলেন, আপনার সঙ্গে আর কোন কোন শিল্পী ছিলেন? না, ওই দিন মজার কাহিনী হলো, মানে আমি এবং ভাইয়া মানে কোয়ার্টিস্টই ছিল আমরা 2 জন। আর হচ্ছে মানে আমাদের ইয়ে ছিল হচ্ছে আমরা 2 জনই, এবং আমাদের কোয়ার্টিস্ট ছিল অনেক, মানে কয়েকশো হবে হয়তো। বাট ইয়েটা ছিলাম আমি এবং ভাইয়া। তো ওই হিসেবে আর্টিস্ট, হ্যাঁ, আমার একটা কোয়ার্টিস্ট ছিল ইন্ডিয়ান, ওর নাম আমি বলতে পারবো না। আমার অ্যাসিস্ট্যান্ট ছিল একটা ছেলে, ও ওইখান ওয়েব সিরিজ বা অনেক কিছু বড় কিছু করে আর কি কলকাতায়। বাট আমার ওইভাবে পরিচিত না, ও ছিল আর কি। আর ওইভাবে আর কেউ ছিল না, মানে আমরা 2জনই ছিলাম, আর সাথে প্রচুর কোয়ার্টস ছিল, প্রায় 1-150-র মতো। বাংলাদেশি আর কোন শিল্পীকে পেয়েছেন ওখানে গিয়ে না, সেটে না, বা না, ওই হোটেলে? দিন লাস্টে ছিল এবং আমার শুটিংটাই ছিল শুধু। ওনারা হয়তো আগে গেছে, আগে চলে আসছে। কাজটা আমার হোটেলের আর সাকিবের ছিল। হোটেলের মানুষজন, আপনি যে হোটেলে ছিলেন ওই একই হোটেলে কি শাকিব খান ছিলেন না অন্য হোটেলে ছিলেন?
না 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 না, সাকিব ভাই অন্য অন্য হোটেলে ছিল। সাকিব ভাই আলাদা আলাদা ছিল। আমাদের আর্টিস্ট যারা গেছে তারা সম্ভবত আমি যেটা উঠছি এটা ছিল আর কি। আমি না ইদিগারে চিনি না আসলে, বুঝছেন? ও মাই গড, ইদিগারে আমি এদিকে আসলে চিনি বলতেছিলেন না নাই? বুঝছি, কিন্তু ওর ভিতরে একটা ব্যাপার আছে। ওর দেখবেন প্যান্টের ডিজাইন আলাদা, ওর টি শার্টের ডিজাইন আলাদা, ওর ওর হচ্ছে সোয়েটার যে পরে এখন যে পড়তেছে শীতের সময় এটার ডিজাইনও আলাদা। ওর আপনি যে হোটেলে ছিলেন আমি ওই চিনি একই নাই। হোটেলে কি শাকিব খান ছিলেন না অন্য হোটেলে ছিলেন? না 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 না, সাকিব ভাই অন্য অন্য হোটেলে ছিল। সাকিব ভাই আলাদা আলাদা ছিল। আমাদের আর্টিস্ট যারা গেছে তারা সম্ভবত আমি যেটা উঠছি এটা ছিল আর কি। আর কি কি ঘটনা যদি একটু বলতেন, যে ধরেন শুটিং রিলেটেড করতে গিয়ে কোনো স্পেসিফিক কোনো ঘটনা? ঘটনা হচ্ছে মানে আমি যাওয়ার আগে সম্ভবত ইদিকা পালের সাথে একটা সিকোয়েন্স চলতেছিল ভাইয়ার। আমি না ইদিকারে চিনি না আসলে, বুঝছেন? ও মাই গড, ইদিকারে আমি এদিকে আসলে বলতেছিলেন নাই? আমি চিনি নাই সত্যি কথা। তো হচ্ছে আমি তো খুব এক্সাইটেড। আমি নামার পর হচ্ছে হৃদয় ভাই বলতেছে, এই ভাই খান, আমাদের ম্যাডাম প্রডিউসার আপা বলতেছে, এই আপনাকে জানি কোথায় দেখেছি, মানে মজা করতেছে আর কি। তো উনি খুব মজার মানুষ, মানে মিশুক মানুষ। হৃদয় ভাই ছিল। তা আমি সবার সাথে কথা টথা বলে দেন হচ্ছে আমি খুঁজতেছি ভাইয়া কই। তো ভাইয়া সিকোয়েন্স মানে শর্ট দিচ্ছে। তো যা হয় আর কি, মানে তো আমি যে ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলার পরে আমি চলে আসার পরে ওইখানে হচ্ছে আর্টিস্টের জন্য ক্যারাভ্যান থাকে, মানে প্রত্যেকটা আর্টিস্টের জন্য। তো আমার অ্যাসিস্ট্যান্ট বললো যে ভাই আপনার জন্য গাড়ি রেডি, আপনি যে ওইখানে যে ফ্রেশ হন এবং ওইখানে আপনি রেডি হন। তো আমি চলে গেলাম ওইখানে। ওইখানে আপনার সব মেকআপ বলেন, ওয়াশরুম বলেন, টোটাল গাড়িটার ভিতরে সব ধরনের। এটা আমাদের বাংলাদেশে আসা উচিত আমার মনে হয়। তো পরে আমি জিজ্ঞেস করতেছি অ্যাসিস্ট্যান্টকে যে ওই মেয়েটাকে। তো বলতেছে মেয়েটা ইদিকা পাল, ইদিকা পাল। তো আমি তখন লজ্জা পাইছি যে একজন, ওকে চিনলাম না, ও কি মনে করছে আমি জানি না। তো আসলে ব্যাপারটা মানে মিস হয়ে গেছে আর কি। ব্যাপারটা আমি আসলে বুঝতে পারিনি যে এটা ইদিকা ছিল। এটা ও ওই সিনটা করে চলে আসছে। তাকে না চেনার কারণ কি? সে কি কোনো স্পেশাল গেটআপে ছিল? আমি আসলে আমি 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 ওর সাথে আমার প্রিয়তম সময় দেখা হয়নি, এটা একটা কারণ হতে পারে। মানে প্রিয়তম আগে সময় আপনি কখনো দেখবেন দেখা যে হয় নাই এই কারণে? আগে দেখা হয়নি। প্রিয়তম কিন্তু দেখবেন যে আমার কোয়ার্টিস্ট সাকিব ভাই ছিল এবং আমার সাথে অনেকেই ছিল। এবং সাকিব ভাই শিবা শানু ভাই, কিন্তু ওই ছিল না, ইদিকা ছিল না। এই জন্য ওর চেহারাটা আমি ওইভাবে আগে দেখি নাই কখনো। এটা হয়তো কোনো কারণ। যদি ইদিকেবল যদি ইয়েস স্টার্টে শব্দটা বলতো তাহলে বোধহয় চিনে যেতেন। হ্যাঁ, তাহলে হয়তো স্টার্টে বললে চিনতাম। কিন্তু ও আমার দিকে তাকাইছিল আর কি। কিন্তু আমি পরে নিজে নিজে লজ্জা পেয়েছি যে আসলে ব্যাপারটা ঠিক হয় নাই। মানে ঠিক হয় নাই বলতে কি, এটা মানে ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ব্যাপার হয়ে গেছে। কারণ ও তো চিনছে, ও তো প্রিয়তম একাধিকবার দেখছে। হ্যাঁ, তো আমি আসলে ওর দিকে তাকাই নেই। আমি ভাইয়ের সাথে কথা বলতেছি, ভাইয়ের সাথে কথা বলে আমি জাস্ট ক্যারাভানে উঠে গেছি। পরবর্তীতে দেখলাম যে না, ওর ওই স্টার্টে বলাটা উচিত ছিল হয়তো, যে যেহেতু চিনতেছে না ভাইয়াটা, ইয়ে স্টার্টে বলল। মেহেদী হাসান হৃদয়ের সাথে আপনার প্রথম কাজ সিনেমায়, নাটকেও তার সঙ্গে কাজ করেছেন বোধহয় দুই একটা নাটকে। মেহেদী সিনেমাতে হাসান তার হৃদয় সঙ্গে হচ্ছে কি ভাই, মেহেদী হাসান হৃদয় ওরে মানে আছে না, আপনি তো অনেকের সাথে, আপনি নিজেও আর্টিস্ট, অনেকের সাথে কাজ করছেন, আমিও অনেকের সাথে কাজ করছি, কিন্তু ওর ভিতরে একটা ব্যাপার আছে। ওর দেখবেন প্যান্টের ডিজাইন আলাদা, ওর টি শার্টের ডিজাইন আলাদা, ওর ওর হচ্ছে সোয়েটার যে পরে এখন যে পড়তেছে শীতের সময় এটার ডিজাইনও আলাদা, ওর গলার মালার ডিজাইনও আলাদা। আমারও সেম, আমারও একটু অ্যাবনর্মাল সবকিছু। তো এই দুই অ্যাবনর্মাল একসাথে হওয়ার পরে মানে ভালো লেগে গেছে। আর ওরে আমার ভালো লাগার কারণ, মেহেদী হাসান হৃদয়ের প্রথম কবে ভালো লাগছে আমার, সেটা হলো একটা নেগেটিভ ব্যাপার নিয়ে। সারাদিন অপেক্ষার পরে রাত 10টার দিকে বলতেছে প্যাক আপ। তো আমি চিন্তা করলাম যে আর কো আর্টিস্ট হচ্ছে সামিরা খান মাহি একটা নাটকে, নিলয় ভাই, আরো কয়েকজন আছে। তো সারাদিন অপেক্ষা করার পরে রাত 10টার দিকে বলছে প্যাক আপ। তা আমি না অন্য অনেকের মতো হতাশ হই নাই, আমি আমি মজা পাইছি। আমি কেন, মানে মুড আসে নাই, ফিল হয় নাই। তা আমি বললাম নর্মালি কত লস হবে, কয় নাটক তো একদিনে 2-3 লাখ টাকা মোটামুটি একটা হ্যাপা আছে। কারণ আর্টিস্ট, হেভিওয়েট আর্টিস্ট, আপনি জানেন নিলয় ভাই এখন কতটা জনপ্রিয়।
বা সামিরা খান মাহি, ওই জিনিসটা আমার ভিতরে লেগে গেছে। ওই জিনিসটা আমি মানে ওইটার পরে আমি তাকে হচ্ছে ভালো লাগছে যে না এর দরকার আমার, মানে অন্যরকম। ওই কাজটার কথা মনে নেই, বাট মন মজার একটা করলাম। 2-3টা ফিকশন করছি তার সাথে, কিন্তু তার কাজের ব্যাপারটা অন্যরকম। দেখবেন তার নাটকের নামগুলো একটু মানে এবড়ো থেবড়ো আর কি, অন্য টাইপের। এবং তার কথা বলার স্টাইল, তার ড্রেস আপ, মানে গতানুগতিক ধারার বাইরে। এবং আমি ওই মেহেদী হাসান হৃদয়ের ব্যাপারে মানে আমরা ও যখন সিনেমা করবে তখন কিন্তু আমারে মানে একসাথে বসা হয়েছে, মানে ও বারবার বলতেছিল যে জাহিদ ভাই আমার দরকার সাকিব ভাইকে। এবং আমার মনে আছে আমি সাকিব ভাইকে বলছি যে এই টাইপের একটা ডিরেক্টর ভাই এর সাথে কাজ করা উচিত, মারাত্মক, মানে মানে তুখ্খা যাকে বলে আর কি। মানে মেহেদী হাসান হৃদয়ের মানে মেহেদী হাসান হৃদয়ের বেলায় এই ওনার ব্যাপারটা আমি ভাইয়াকে মানে টাচ করছিলাম। এর পরবর্তীতে ভাইয়ারা মিশা ভাই বা আরো যারা যারা আছে সবাই বসে সেট আপ করে, কিন্তু যে ব্যাপারটা বলতে চাই সে একটু অন্যরকম, এই জন্য আমার বেশি ভালো লাগছে তাকে সব দিক থেকেই। কাজল আরিফিন অমির সাথে শাকিব খানের কাজ হওয়ার কথাবার্তা হচ্ছে, এই ব্যাপারে আপনি কতটুকু কি জানেন? আমি আপনাকে বলি, কাজল আরিফিন অমির সাথে অমি হচ্ছে এখনকার ছোট পর্দার সম্ভবত সব থেকে বেশি জনপ্রিয় ডিরেক্টর, সব থেকে বেশি জনপ্রিয়। কেউ অস্বীকার করলে করতে পারে, বাট ইটস ট্রু, বাস্তবতা। তো অমি ভাইয়ের প্রথম সিনেমা আমার মনে হয় না সাকিব ভাইয়ের সাথে হবে। অমি ভাইয়ের প্রথম সিনেমা অন্য কারোর সাথে হবে, হয়তো সেকেন্ড থার্ড ভাইয়ের সাথে হবে, এইটুক বলতে পারি আমি। মানে এখন তো মানে শেষ বলে কিছু নাই, কিন্তু আমার যতটুকু যে ধারণা হয়তো সেকেন্ড থার্ড মুভি ভাইয়ের সাথে হবে, কিন্তু হবে। আর প্রথম সিনেমা হয়তো ভাইয়ের সাথে হবে না, কারণ এটা বিভিন্ন কারণ থাকতে পারে। আপনার সঙ্গে কি রায়হান রাফির কাজ হয়েছে? রায়হান রাফির সাথে মানে আমার একটা দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে, এই ভদ্রলোকের প্রথম কাজটা আমার একটা অফার আসছিল, করা হয়নি। বাট এরপরে পুরামন 2 করা হয়নি, আমার ক্যারেক্টার পছন্দ হয়নি। একজন শিল্পীর তো আসলে পছন্দ সব দিক থেকে হতে হবে। তখন রায়হান রাফি ওইভাবে জনপ্রিয় না, কারণ প্রথম কাজ করতে আসছে। তো জনপ্রিয় হইলেও আমি করতাম না, মানে আমার ক্যারেক্টারটা ভালো লাগে না আর কি। তো পরবর্তীতে রাফি ভাই মনে হয় আমার পরে একটু রাগ টাগ করছে কিনা জানি না, এটা আমার ধারণা ছিল যে রাগ করছে, কিন্তু পরে দেখলাম যে না, উনি আসলে রাগ করে নাই, আমাকে ভালো ক্যারেক্টার দেওয়ার জন্য ওয়েট করতেছিল। কিন্তু সেইখানেও দুর্ভাগ্য, সিনেমার নাম ছিল স্বপ্নবাজি, সিয়াম এবং মাহি, এবং ওই সিনেমার নেগেটিভ ক্যারেক্টারটা আমি করতেছিলাম, মানে মেইন নেগেটিভ ক্যারেক্টারটা। কিন্তু ওই কাজটা কয়েকদিন শুটিং হওয়ার পরে বন্ধ হয়ে যায়, এবং ওটা দুর্দান্ত একটা কাজ ছিল। তো রাফি ভাইয়ের সাথে এর মাঝে দেখা হইলো, অফিসে আড্ডা হলো। তাই বললাম ভাই ওই কাজটা কি আবার নতুন করে করা যায় কিনা, আপনি কো আর্টিস্ট বা আর্টিস্ট চেঞ্জ করেন, এখন তো অনেকেই কাজ করে না, মানে সিয়াম ছাড়া ওইভাবে মাহি ঠিকঠাক ভাবে মেইন স্ট্রিমে আছে কিনা আমি জানি না। তো বলো যে জাহিদ ভাই এটা আমি করবো আবার। তো ওইটার ওই কাজটা মানে হচ্ছিল, বাট হয় নাই। এরপর আর কোনো কাজ হয় না, হয়তো সামনে হবে ইনশাল্লাহ। শাকিব ভাইয়ের কথা আসলেই অপু বিশ্বাস আর বুবলির কথা আসে, একটা সব মানে চলে আসে আর কি। আচ্ছা আমিও আচ্ছা গত কয়েকদিন আগে একটা কন্টেন্ট পোস্ট আপলোড করলাম যে শাকিব ভাইয়ের একটাই অভাব এই মুহূর্তে, সব পাইছে সে, আচ্ছা। তার একটা প্রপার জীবন সঙ্গীর অভাব। আর সব পার্সোনাল ব্যাপারে কথা না বলি, পিয়াল ভাই পার্সোনাল ব্যাপারে কথা না বলি। অপু দিয়ে আমাদের সিনিয়র, আমার সিনিয়র অ্যাটলিস্ট রেসপেক্ট। আর বুবলির ব্যাপারটা হচ্ছে, বুবলির পর্দায় অভিষেক হয়েছিল কিন্তু আমার সিকোয়েন্সের মাধ্যমে। সেটা হচ্ছে আমি একটা সিনেমা আপনি দেখছেন, বসগিরি সিনেমা, হচ্ছে আমি অসুস্থ হয়ে গেছিলাম। তো হচ্ছে সেখানে ব্যাপারটা এমন ছিল, সাকিব ভাই বলতে চাই মিটার তোর কি হয়েছে, আমি মারা যাবো। ওরা ছাদে একটা ল্যাবের ছাদে সিকোয়েন্স হয়েছিল। তো তখন একটা ডাক্তার আনতে পাঠায় সাকিব ভাই, ডাক্তার আসে না, বস্তায় ভরে জোর করে একটা ডাক্তারকে নিয়ে আসে। বুবলির ফার্স্ট মুভি। তো বস্তা খোলার পরে যে ক্যারেক্টারটা পেলে ওইটাই বুবলি। তো এই জন্য আমি বারবার বুবলিকে বলি যে আমি অসুস্থ না হলে তোমার সিনেমা কিন্তু এন্ট্রি হতো না। তো ওর সাথে আমার রিলেশনটা খুবই ভালো, ভালো মানে ভালো, আসলে ভালো তো শেষ নাই, খুবই ভালো। তো এই জন্য হচ্ছে বুবলি কোয়ার্টিস্ট হিসেবে তো দারুণ, ব্যক্তি হিসেবে দারুণ, আর আর্টিস্ট হিসেবে চমৎকার, একের পর এক নির্ভুল শট দেওয়া যায়। হ্যাঁ, এবং এখন তো সুন্দরভাবে কাজ করতেছে এবং যথেষ্ট ভদ্র। তো ওর ব্যাপারে আমার নেগেটিভ কিছু বলার নাই, আর অপুতির বেলায় নেগেটিভ কিছু বলার নাই। আমরা জাস্ট একটা সিন মানে একটা সিনেমা করছি, সেটা হচ্ছে বন্ধন বিশ্বাসের একটা সিনেমা।
খুব বেশি অপুদের সাথে আমাদের যোগাযোগ আছে বা কাজ হয়েছে তা না, সেই হিসেবে আমি শ্রদ্ধার চোখে দেখি আর কি। আমি কিন্তু নেগেটিভ কিছু জানতে চাইনি। আচ্ছা, না না, অনেকে এটা করে ওইটা করে, তো ভাইয়ার পার্সোনাল লাইফ একান্তই ভাইয়ার পার্সোনাল লাইফ। উনি যথেষ্ট ভালো আছে, ভালো না থাকলে মানুষ কাজ করে কিভাবে, সুন্দরভাবে কাজ করতেছে কিন্তু। আচ্ছা, না আমি আমি যেটা পয়েন্টটা যেটা বলতে চাইছিলাম, সাকিব ভাইয়ের একটা প্রত্যেকটা মানুষই তো পরিপূর্ণ হয় সংসারে, হাজবেন্ড ওয়াইফ মিলায়, তাই না? তাহলে তো সে ফুলফিল হয় না, ফিগার হয় না। অজয় কাজল একটা সুন্দর ফ্যামিলি, বা আমাদের দেশে রাজ্জাক সাহেব আর লক্ষ্মী একটা উদাহরণ, তাই না? রাজ্জাক সাহেবের সাকসেসের পেছনে লক্ষ্মীর ওনার ওয়াইফের অনেক অবদান ছিল, হিউজ। তো সাকিব ভাই একা এখন যা করছে, যদি উনি একজন ঠিকঠাক সহধর্মিণী পাইতেন, তাইলে ওনার সাকসেসটা কোন জায়গায় গিয়ে পৌঁছাইতো। মানে এই সাকিবিয়ানদের সবাই গালি দেয়, কিন্তু আমি এই এই ছেলেগুলাকে গালি দেওয়ার কোনো রিজন খুঁজে পাইনি। কারণ সাকিব ভাইকে যদি কিছু না বলে, তারা মানে না খোঁচায়, না বাজে কথা বলে, তাহলে ওই সাকিবিয়ান গ্রুপ মানে ওই মৌ পোকাগুলা। রাজ্জাক সাহেবের সাকসেসের পেছনে লক্ষ্মীর ওনার ওয়াইফের অনেক অবদান ছিল, হিউজ। তো সাকিব ভাই একা এখন যা করছে, যদি উনি একজন ঠিকঠাক সহধর্মিণী পাইতেন, তাইলে ওনার সাকসেসটা কোন জায়গায় গিয়ে পৌঁছাইতো। এখন ওনার ঘর সংসার কিন্তু সিনেমা নিয়েই, উনি কিন্তু ভালো ভালো চিন্তা করে। দেখেন বাংলা সিনেমাকে কোথায় নিয়ে গেছে শাকিব খান। আমি এখানে বলি ভাই, আমার কথা অনেকে রাগ করতে পারে যে হ্যাঁ সাকিবের প্রিয় ছোট ভাই দেখে হয়তো বেশি বলতেছি বাড়ায়। দেখেন বাংলাদেশে কিন্তু অনেক লিজেন্ডারি আর্টিস্ট আছে, রাজ্জাক স্যারের মতো বা আলমগীর স্যারের মতো বা সোহেল রানা সাহেবের মতো, ফারুক স্যারের মতো, আরো অনেক অনেক, ওয়াসিম সাহেব, তো হচ্ছে অনেক লিজেন্ডারি আর্টিস্ট আছে, কিন্তু শাকিব খানের মতো জনপ্রিয় আর্টিস্ট কিন্তু নাই ভাই। উনারা জনপ্রিয় ছিল, কিন্তু উনার জনপ্রিয়তার এক্সট্রিম লেভেলের, এবং আল্লাহ ওনাকে কোথায় নিয়ে গেছে, মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে আসলে কল্পনাতীত, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কেউ যাবে এটা কল্পনাতীত। আপনার কি মানে ভাবতে পারেন 15 কোটি টাকা বাজেটের সিনেমা হচ্ছে বাংলাদেশে, এক শাকিব খানকে বাইরে সরায় দেন, মানে ফ্রেমের বাইরে দিয়ে দেন, বাকি সব 20 লাখ টাকা চলে আসবে। আর যারা যারা যা করতেছে এগুলো তো হচ্ছে নিজের ইচ্ছায় করতেছে, কেউ দেখলে দেখুক, না দেখলে না দেখুক, একটা ব্যাপার আছে। তো সাকিব ভাই এমন একটা জায়গায় গেছে যেখানে অনেকের স্বপ্ন, এবং আরো একটা মজার ব্যাপার, সারা ওয়ার্ল্ডের ভিতরে উনি উনার 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 একটা ফ্যান্স ফলোয়ার আছে যাদের নিয়ে সবাই নাক ছিটকায়। সাকিবিয়ান নামে একটা গ্রুপ আছে যেখানে মানে এই সাকিবিয়ানদের সবাই গালি দেয়, কিন্তু আমি এই এই ছেলেগুলাকে গালি দেওয়ার কোনো রিজন খুঁজে পাইনি। কারণ সাকিব ভাইকে যদি কিছু না বলে, তারা মানে না খোঁচায়, না বাজে কথা বলে, তাহলে ওই সাকিবিয়ান গ্রুপ মানে ওই মৌ পোকাগুলা, মৌচাকের পোকাগুলা কিন্তু কাউকে খোঁচা দিচ্ছে না, তাহলে ওদের গালি দেওয়ার কোনো কারণ দেখি না। আপনি আপনার প্রিয় মানুষকে যদি কেউ কিছু বলে, আপনি কি ছেড়ে দিবেন? তো সাকিবিয়ানরাও এরকম ছেড়ে দেয় না। তো ওয়ার্ল্ডের ভিতরে এমন একটা মানে ফ্যান বেজ আছে সাকিব ভাইয়ের, মানে এর মাঝে আমাদের এক ভাই বলতেছে ভাই এটা মানে একটু নেগেটিভ টাইপের কথা বলতেছে, তাই বললাম সাকিব ভাইয়ের এমন একটা ব্যাপার, কিচ্ছু লাগবে না, 2 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিট পর্দা গেলে হাঁটবে, মাথার মতা সাকিব ভাইয়ের হিট করে দিবে। তো আল্লাহ কপাল মানে রাখছে। আবারও বলি যে হচ্ছে বাংলাদেশে এত এত স্টার সুপার স্টারের ভিতরে সাকিব ভাই সব থেকে বড় সুপার স্টার আমার কাছে, এবং সব থেকে জনপ্রিয় তারকা, যার একটা স্পেশাল ফ্যান বেজ আছে, যেটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কারো নাই, ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না। এইখানেই আমি আপনাকে প্রশ্নটা রাখতে চাই যে কেন অন্যান্য শিল্পীদের এই ফ্যান বেসটা নাই। দেখেন অপু বিশ্বাসের 10 মিলিয়ন ফলোয়ার, বা বুবলির 60 লক্ষ ফলোয়ার, বা আরিফিন শুভর 50 লক্ষ ফলোয়ার, সিয়ামের 50 লক্ষ ফলোয়ার, প্রত্যেকটা শিল্পীরই 30-40 লাখ ফলোয়ার, কিন্তু তাদের সিনেমা 30-40 লাখ তো দূরের কথা, 3-4 লাখ টিকিটও বিক্রি হয় না। সেই ফ্যান বেসটা কেন হচ্ছে না এইসব শিল্পীদের? কেন সাকিব ভাইয়ের হচ্ছে আর ওদের কেন হচ্ছে না? এটা আপনার কি মনে হয়? শুনেন, সবাই তো হচ্ছে সুন্দরের পাগল, হয়তো মোহ কাজ করে, কিন্তু মোহর সাথে কিন্তু একটু
নেগেটিভ ভাবে বলি আমি, সেটা হচ্ছে আমরা মানে বাংলাদেশে কিন্তু অনেকে নিজের টাকায় হিরো হচ্ছে, নিজের টাকায় ভিলেন হচ্ছে, নিজের টাকায় নায়িকা হচ্ছে, নিজের টাকায় গায়িকা হচ্ছে। কিন্তু আপনি ওই মেয়েদের বেলায় একটা নেগেটিভ কথা চলে আসে যে হচ্ছে রিলেশনের উপরে আর ছেলেদের ইনভেস্টের উপরে। তো এই দুইটার বাইরে একটা জিনিস আছে কিন্তু খুব মারাত্মক জিনিস, সেটা হচ্ছে কোয়ালিটি। তো এই কোয়ালিটি আছে বিধায় কিন্তু তার অন্যদের যে কোয়ালিটি নেই তা না, তার ভক্তগুলো সলিড, মানে তার ভক্ত দেখা গেল যে 1 লাখ ভক্ত সাকিবিয়ানের, ওই 1 লাখ ভক্ত 3 লাখ বার সিনেমা দেখে, মানে তিনবার করে দেখে। আমার জানা মতো অনেক ভক্ত আছে যারা হচ্ছে সাকিব ভাইয়ের সিনেমা 20 থেকে 22 বার দেখে। এবং আমার একটা ছোট ভাই আছে, ও আপনি অবাক হবেন, যে আসলো তুফান আসলো, জাস্ট 20-30 টাকা মনে দেখা যায়, আমি জানি না অ্যাপসে, আমি তো হলে দেখছি, ও না পুরো মাসের প্যাকেজটা নিয়ে নিছে। আমি বললাম এটা কেন? তো বসরে টিকা রাখতে হবে, বসের সিনেমা একবার দেখবো কেন, পুরো মাস জুড়ে দেখবো। এই হচ্ছে সাকিবিয়ানের, মানে সাকিবিয়ান নামে যে গ্রুপটা, এদের সাকিব ভাইয়ের প্রতি ভালোবাসা। আপনারা যদি সাকিব ভাইয়ের কোনো একটা জিনিস চেঞ্জ করার সুযোগ দেয়, পাওয়ার, স্পেশাল পাওয়ার গড দেয়, আপনি কি চেঞ্জ করবেন? সাকিব ভাই চেঞ্জ করবো না, আমি আরো প্লাস করে দিব। সাকিব ভাই তামিলে, মুম্বাইতে, হলিউডে, বলিউডে সিনেমা করবে, এটা আরো প্লাস করে দিতাম। কারণ তার যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী আরো বড় বড় জায়গায় এবং আরো বড় বড় সিনেমা করা উচিত। মানে মাইনাস তার কিছুই করার নাই, মানে উল্টা আমি প্লাস করে দিতাম যে আরো বড় বড় জায়গায়। দেখেন এখানে আমি আরেকটা কথা বলি পিয়াল ভাই, সেটা হচ্ছে মানে মুম্বাইতে তো রজনীকান্ত আছে, তারপরে হচ্ছে অমিতাভ বচ্চন আছে, শাহরুখ খান আছে, সালমান খান আছে, কিন্তু আমার ভালো লাগে কিন্তু রণবীর কাপুরকে। কেন ভাল লাগে? রণবীর কাপুর আমার আত্মীয় না, ওর সিনেমাগুলো এক একটা অন্য লেভেলের সিনেমা, মানে অন্য লেভেলের। সবাই বলে না আমির খানের ভিতরে 3টা জিনিস আছে, সালমান খানের বা হচ্ছে শাহরুখ খানের টেস্টটা, মানে সব মিলায় হচ্ছে আমির খান। কিন্তু এই এই রণবীর কাপুর দেখেন লাস্ট এনিমেলটা কি করলো, তার রকস্টার আপনি অবশ্যই দেখছেন, তার সঞ্জু দেখছেন, অন্য লেভেলের। আমি জিম করতে করতে আমার এক সিনিয়র বড় ভাই, ও হচ্ছে ফ্যান, অমিতাভ বচ্চনের ফ্যান, সাদা মানে ফ্যান হওয়ার কারণ যথেষ্ট আছে। কিন্তু আমি বলতেছি ভাই আমার কাছে রণবীরের সামনে কিছুই না, অমিতাভ বচ্চন মারতে উঠছে। তা আমার কাছে মনে হয় বাংলাদেশে অনেকেই আছে, কিন্তু অনেক লিজেন্ডারি আর্টিস্ট আছে, বাংলাদেশের রণবীর কাপুর হচ্ছে ভাই আমাদের সাকিব ভাই, মানে সুপার। ওনাকে নিয়ে আমার মানে ফালাই দেওয়ার কিছু নাই, বরং আরো প্লাস করলে, এইগুলা প্লাস করলে আরো সুবিধা হয় আমার জন্য, যে আরো বড় বড় জায়গায় যাক। একটু আমি আমাদের সংস্কৃতি উপদেষ্টা একটু মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে 2টা কথা বলতে চাই। সেটা হচ্ছে উনি একটা সিনেমা রিলিজ দিলেন 840, যেটা 420 মানে নাটক ছিল, সেটাকে সিকুয়েল হিসেবে সিনেমায় ডাবল করলো 840। কিন্তু সেই সিনেমাটা হলে দর্শক টানতে পারলো না। উনি একজন সংস্কৃতি উপদেষ্টা এখন এই মুহূর্তে, তো উনার যত কাজ এ পর্যন্ত হলে গেছে, সিনেমা হলে গেছে, কোনো কাজই ওইভাবে দর্শক টানতে পারে নাই। সেটা সে জোর গলায় বলতে পারে যে না আমার দর্শক কেমন হয়েছে, এমন হয়েছে। কিন্তু আমরা সাধারণ দৃষ্টিতে যেটা দেখি, দর্শক সেভাবে টানছে না বা টানে না। তো আপনি ওনার কাছে, যেহেতু উনি আমাদেরই লোক, এতদিন আসাদুজ্জামান নূরকে দেখলাম, সুবর্ণা মোস্তফাকে দেখলাম, পীযূষ বন্দ্যোপাধ্যায়কে দেখলাম, মহাবিদকে দেখলাম, অনেকেই দেখলাম আমাদের ফিল্ডে আসতে কাজ করার জন্য, কিন্তু এক্সপেকটেশন কিছুই তারা পূরণ করা নেই। ফারুকী ভাইয়ের কাছে আপনার এক্সপেকটেশন কি? মজা ইন্টারেস্টিং তথ্য দিই, ওনার চেহারাটা আমি কখনো দেখি নাই, মানে ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, কিন্তু আমি আর্টিস্ট হওয়ার পিছনে ওনার একটা অবদান আছে, মানে পরোক্ষভাবে একটা অবদান আছে। সেটা হলো যে আমি আগে চিন্তা করতাম যে বাংলা একাডেমিতে যে কবিতা আবৃত্তি করে সুন্দরভাবে দরাজ কণ্ঠ হতে হবে, অ্যাক্টিং করতে গেলে বাচন ভঙ্গি খুব উচ্চারণ শুদ্ধ হতে হবে, আরো অনেক অনেক ব্যাপার। কিন্তু উনার কিছু ছোটবেলায় কিছু নাটক দেখার পরে আমার মনে হয়েছে যে না আমি অ্যাক্টিং করতে পারবো, এটা হয়তো উনি জানে না। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে ফারুকী ভাইয়ের নাটকগুলো দেখে
যে আমিও অ্যাক্টিং করতে পারবো, কারণ আমি তো আসলে থিয়েটারে কখনো যাইনি বা অনেক কিছু করিনি। হ্যাঁ, ছবিটাতে আমার হাঁটাহাঁটি ছিল, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আমি আর্টিস্ট হব। উনার কিছু কাজ দেখার পরে আমার মনে হয়েছে যে না, আমি হচ্ছে অ্যাক্টিং করতে পারি। এইটা হলো উনি নিজেও জানে না, যেহেতু ওনার সাথে কথা হয়নি বা দেখা হয়নি। আর ওনার কাজ আমি 400-840 আমি দেখি নাই আসলে। অনেকে বলতেছে যে এটা ওয়েব কেন হলে মুক্তি দিল, আমি আসলে দেখি নাই। কিন্তু ওনার একটা জনপ্রিয়তা আছে এবং সোবিয়ালের একটা প্রভাব আছে, কিন্তু মারাত্মক প্রভাব আছে। এবং সোবিয়াল এত বড় পর্যায়ে গেছে, মানে পুরো ইন্ডাস্ট্রির ভিতরে একটা পার্ট কিন্তু সোবিয়াল। এই সোবিয়ালের ওয়ান অফ দা মোস্ট পপুলার পারসন এবং লিডার পারসন আমার মনে হয় ফারুকী ভাই। ফারুকী ভাই তো উনাকে নিয়ে আসলে আমি মানে কি বলবো বুঝতেছি না, কিন্তু ওনার কাজ আমি পছন্দ করি এবং ওনার কাজ আমি দেখি। এইটা দেখা হয়নি, কিন্তু অনেকে নেগেটিভ বলতেছে। বাট একটা জিনিস আমি বলতে চাই, উনি যেহেতু একটা ভালো পজিশনে আছে, সিনেমা হলগুলো বাঁচায় রাখতে হবে। কারণ ওই দিন লায়ন সিনেমা হলের মালিকের একটা সাক্ষাৎকার দেখলাম, আমার খুব খারাপ লাগলো যে গত হল 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 যদি না টিকে থাকে, তাহলে আপনি বছরে 2টা ঈদ দিয়ে কেমনে এটা চলবে? একমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু পাবলিক টানতে পারতেছে না। লায়ন সিনেমা হলের মালিকের একটা সাক্ষাৎকার দেখলাম, আমার খুব খারাপ লাগলো যে গত 6 মাসে 50 লাখ টাকা উনি লুজার। তো এই জন্য হয় কি, এখানে ইংলিশ সিনেমা এখানে একটা তথ্য দিই আমি। ফারুকী সাহেব এই সিনেপ্লেক্সদের মালিকদের সঙ্গে বসছিলেন, বসে তিনি বলছেন যে আপনারা বছরে 1টা বা 2টা বা 3টা সিনেমা আপনাদের যদি লেগে যায় বছরে, তাহলে তো এনাফ। প্রতি সিনেমা কেন আপনাদের লাগতে হবে না? এই মন্তব্যটা ফারুকী সাহেব করেছেন। 1 2 নম্বর বিষয় হচ্ছে, ফারুকী সাহেব আরো একটা মন্তব্য করেছেন, যেটা হচ্ছে তারা চাইছেন যে হিন্দি সিনেমা আনার জন্য। হিন্দি সিনেমা বাংলাদেশে যদি রিলিজ দিতে না দেয়, তাহলে যেটা হবে যে দর্শক হলে যাচ্ছে না। যেসব সিনেমা রিলিজ হচ্ছে, সিনেমার নামে যেসব সিনেমা রিলিজ হচ্ছে, সেসব সিনেমা দেখার জন্য 2-1জন যদি যায়ও, তারা বের হয়ে প্রতিজ্ঞা করে আর জীবন আসবো না। লাস্ট 2-3 সপ্তাহে যে কয়টা সিনেমা রিলিজ হয়েছে, 1টা বা 2টা সিনেমা ছাড়া প্রত্যেকটা সিনেমা তো নামটা পর্যন্ত উচ্চারণ করতে ঝামেলা হয়ে যাবে। এরকম মানের সিনেমা। তো এই সিনেমাগুলা যখন সিনেপ্লেক্স বা সিনেমা হলে আসে, আর দর্শক বাসা থেকে বের হয় টাকা খরচ করে টিকিট কাটে, তারপর ওই সিনেমা দেখার পরে সে কি আর সিনেমা হলে যাওয়ার রুচি কি তার থাকে কিনা? তো ওইখানে ফারুকী সাহেব যেটা বলছিলেন বড়াই করে, যে হিন্দি সিনেমা আনতে হবে না, ওই পুষ্পার চাইতে বেশি জনপ্রিয় সিনেমা আমি আনতেছি, আমি রিলিজ দিচ্ছি। এই 840 রিলিজের আগে উনি বলছিলেন। তো এবং পুষ্পাও রিলিজ হয়েছে, 840ও রিলিজ হয়েছে। তো দুইটার ফারাক কিন্তু উনি অলরেডি, আমি জানি না উনি বুঝেন কিনা বা বুঝতে চান কিনা, বা অবশ্যই বুঝেন, তাই না? উনি অনেক অনেক ইন্টেলেকচুয়াল একজন মানুষ। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সিনেমা হল বাঁচাইয়া রাখতে পারে একমাত্র কমার্শিয়াল সিনেমা। ফারুকী সাহেব যে সিনেমা বানান, আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারছি ভাই, আমি কোশ্চেনটা বুঝতে পারছি। এখানে আমি ফারুকী সাথে একটা ব্যাপারে মত আছে আর একটা ব্যাপারে দ্বিমত আছে। মত যেটা সেটা বলি, উনি একটা মজার কথা বলছে যে সব সিনেমা লাগতে হবে কেন। সব সিনেমা আসলে কোথাও লাগে না। মুম্বাইয়ের ইন্ডাস্ট্রিতেও লাগে নাই, সাউথেও লাগে না। বছরে মুম্বাইতে 2টা বা 3টা সিনেমা সুপার বাম্পার হিট হয়, সাউথে 2-3টা সুপার বাম্পার হিট হয়। এটা ঠিক আছে, কিন্তু আমার কথা হলো যে আরেকটা দ্বিমত, যেটা হল বাঁচায় রাখতে হবে, এই জিনিসটা ওনার বোঝা উচিত। উনি যেহেতু এখন সাধারণ নাগরিক না, এখন অসাধারণ পর্যায়ে পৌঁছায় গেছে। হল 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 যদি না টিকে থাকে, তাহলে আপনি বছরে 2টা ঈদ দিয়ে কেমনে এটা চলবে? একমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু পাবলিক টানতে পারতেছে না। মানে এটা কিন্তু বুঝতে হবে। এই 2 ঈদের জন্য বসে থাকার থেকে আমার মনে হয় মাঝখানে যে এই পুষ্পাটা যদি আসতো, আমাদের ইন্ডাস্ট্রির অনেক হল বেঁচে যেত এবং সিঙ্গেল স্ক্রিন গুলো খুলতো। পুষ্পা আসার পক্ষে আমি, আপনি যদি আমার ভোট দিতে বলেন আমি ভোট দিব। পুষ্পা যদি না আসতে পারে, খুব মজার মানে ব্যাপার একটা লক্ষ্য করেন আপনি, ইংলিশ ছবি কিন্তু অলরেডি একসাথে মুক্তি পাচ্ছে। আমাদের সমস্যা হলো মানে হিন্দি ছবির বেলায় আমরা হিন্দি সিনেমাতে ভয় পাচ্ছি কেন? হিন্দি সিনেমা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোয়ালিটি থাকলে সে সিনেমা চলবে, হল বাঁচাতে হবে। হ্যাঁ, এখানে হলের একটা বৈষম্য ব্যাপার আছে। সিনেপ্লেক্সে ওরা যদি 500 টাকার টিকিট বিক্রি করে, আমরা নাকি 70-80 টাকা। আমার কাছে একটা খুব
ইয়ে লাগে, আমার নিজেদের মূর্খ লাগে। আমি কাউকে মূর্খ বলতে চাই না। ই টিকিটিং সিস্টেমটা চালু হয় না, কারণ আমি ঘরে বসে দেখবো যে আমার কতজন লোক। এখনো পর্যন্ত আপনি জানেন কিনা জানি না, সিনেমা হলে কিভাবে লোক হয় জানেন? আপনি গোনা হয়, একজন রিপ্রেজেন্টেটিভ থাকে, ও যে লোক গোনে 50 জন, ও 50 জনরে 500 বানাইতে পারে, 50 জনরে 2 জনও বানাইতে পারে। মানে আমরা কত মূর্খতার ভিতরে এখনো আছে। আমরা ই টিকিটিং সিস্টেম, আমি এখানে ল্যাপটপ টিপ দিব, আমি দেখবো যে আমার হলে ওই যে বুক মাই শো একটা করছে, হ্যাঁ হলে কয়টা। আমরা এখনো পর্যন্ত এটা চালু করতে কেন পারলাম না জানি না। আর হিন্দি সিনেমাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজকে দেখেন পশ্চিমবঙ্গে দেবের খাদান রিলিজ হয়েছে, কমার্শিয়াল সিনেমার কোনো বিকল্প নাই। এটার সব থেকে বড় প্রমাণ হচ্ছে খাদান। হ্যাঁ সন্তান থাকবে, ওই আরো যে দুইটা সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো থাকবে, কিন্তু মেইন স্ট্রিমে বটগাছটা থাকবে হচ্ছে কমার্শিয়াল সিনেমা। সেটা কিন্তু দেবদা প্রমাণ করে দিল। এবং দেখেন ওদের এখানে যেভাবে চলতেছে গত সপ্তাহ থেকে এই পর্যন্ত, হাউসফুল 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 হাউসফুল। এবং ওরা দেখতে পাচ্ছে বুক মাই শোর মাধ্যমে যে কতগুলা টিকিট সেল হচ্ছে। আর আমাদের ওইখানে যা বসে থাকতে হয়, একজন রিপ্রেজেন্টেটিভ পাঠাইতে হয় মূর্খদের মতো, যে ভাই কতজন এসে বলেন তো ভাইয়া, এবং সেই টাকাটাও ঠিক মতো পায় না। হ্যাঁ একটা বৈষম্য, ওই যে 500 টাকা পাচ্ছে এত কম আমরা কেন পাবো? এই জন্য হল মালিক, ডিস্ট্রিবিউটর, প্রডিউসার, ডিরেক্টর, আর্টিস্ট সব মিলে আমাদের শুধু অনেকগুলো সমিতি আছে ভাই, অনেকগুলো সমিতি, কোনো সিনেমা নাই কিন্তু অনেকগুলো সমিতি আছে, কিন্তু এই সমিতিগুলা যে এই সমস্যাগুলো সমাধান করবে এইগুলা নাই। যে উনি 500 টাকার টিকিট বিক্রি করে কেন 60-65 টাকা পাচ্ছে, উনি 500 লোক সিঙ্গেল স্ক্রিনে 500 লোক, রিপ্রেজেন্টেটিভ বলতেছে 5 জন, এটার কোনো সমাধান নাই। শুধু বড় বড় অনেকগুলো সমিতি আছে, 15-20-30টা সমিতি আছে, এগুলো কেন আমি আসলে জানি না ভাই। এগুলো আসলে ঠিক হওয়া উচিত। সমিতি আসলে এই যে দীপজল সাহেব এসে কিছু ঘোষণা দিছিল, মানে একটু ডিফারেন্ট ঘোষণা হলো। আমার কাছে ভালো লাগছে ঘোষণাগুলো, যে সে কোরবানির ঈদে শিল্পীদেরকে গরুর হাটে পাঠাবে, সেখানে তারা ভলান্টিয়ার করবে, টাকা আয় করবে, এমডিসিতে যাদের কাজ পায় না, এই ধরনের কথা তিনি বলছিলেন। তো ওনারে আসলে যদি একটু ঠিকঠাক মতো কেউ যদি নলেজ দিতে পারতো, যে ভাই আপনি ই টিকিটিং এর উপরে জোর দেন, এদেরকে ওই সিনেমা হলে রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠান, তারা ডিজিটাল প্ল্যাটফর্মটা এখানে অ্যাক্টিভেট করবে। তাহলে উনি যদি না বুঝে, ওনারা বোঝানোর জন্য আরো কিছু লোক আছে। একজনের সব জ্ঞান তার জন্য থাকবে না, মানে আমি সব দিক থেকে পরিপূর্ণ হব না, তাই না? আমার হয়তো কিছু কিছু দুর্বলতা থাকবে। উনি যদি এটা না বুঝে, ওনার আশেপাশে যে লোকগুলো আছে ওনারা বুঝাক ই টিকিটিং দরকার, আমাদের যে বৈষম্যটা আছে ওইটা দরকার, আমাদের হল বাঁচিয়ে রাখার জন্য পুষ্পা 2 দরকার। হ্যাঁ আমাদের খালি এক ঈদ কেন্দ্রিক, ওই যে আগেই বললাম যে শাকিব খানকে সরা রাখেন 20 লাখ টাকা চলে আসবে, কিন্তু সেগুলো রিলিজ হয় না। আপনি দেখেন এই বছর 41টা সিনেমা রিলিজ হয়েছে, আপনি জানেন কিনা জানি না, এই যে 2024-এ 3টা সিনেমা চলছে, 3টাই শাকিব খান। বাকি যে মানে 38টা সিনেমা, এই 38টা সিনেমা কোনোটাই চলে নাই। ব্যাপারটা কি হলো তাহলে? মানে ইন্ডাস্ট্রি কিভাবে টিকে থাকবে? একা কি শাকিব খান সবকিছু করবে? মানে উনি এত ঠেকা পড়ছে। আবার উনি যদি এতই মানে গুরুত্বপূর্ণ পার্সন হয়ে থাকে, তাহলে ওনার বিরুদ্ধে যখন কথা বলে, মানে বিভিন্ন লোকজন কথা বলে, বাজে কথা বলে, বাজে কথা বলে, এই হল মালিক, এই ডিস্ট্রিবিউটররা, এই সিনেপ্লেক্স কর্তৃপক্ষেরই প্রথম প্রতিবাদটা করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলো ওই শাকিব খানের প্রতিবাদ করে, অন্য কেউ প্রতিবাদ করে না ওনাকে নিয়ে বাজে কথা বললে। রাইট। তো আপনার আরেকদিন বোধহয় শুটিং বাকি আছে বরবাদের। আমার, হ্যাঁ আমি আবার যাব, এবং আমার ঈদে বেশ কিছু সিনেমা আসবে। আমি একটা ভালো গল্পের সিনেমা করছি, জঙ্গলি, যেটা এম রাহিম ডিরেক্টর। উনার হচ্ছে ফার্স্ট মুভি হচ্ছে শান, এটা আছে সিয়াম আছে, বুবলি আছে, এবং আমি একটা তথাকথিত চরিত্রের বাইরে একটা চরিত্র করছি, যেটা হয়তো এই গেটআপে, এই লুকে আমাকে কেউ দেখে নাই, ইতিপূর্বে দেখে নাই। এম রাহিম আমাকে যেভাবে চিন্তা করছে, রেসপেক্ট। আর বরবাদের আমি এমন একটা ক্যারেক্টার করতেছি, এই গেটআপে আমাকে বাংলাদেশের এর আগে কেউ দেখে নাই। এটা মানে বলতে পারেন বরবাদের একটা চমক, জাহিদের ক্যারেক্টারটা, যেটা মানুষ, ইভেন আপনিও আমাকে বলবেন যে জাহিদ এটা কি, মানে কি হইলো, আমি কি দেখলাম, এই টাইপের একটা ঘটনা, যেটার জন্য মানে যে, এবং আমি অন্য অনেকবারের থেকে আমি আগে কি করতাম, আমি কোন একটা সিনেমা করার আগে আমি ডিক্লেয়ার দিয়ে দিতাম আমি এই সিনেমাটা শুটিং করতে যাচ্ছি, প্লেনে উঠছি, নামার পরে আমি একটা পোস্ট দিছি। এর আগে আমি কাউকেই বলিনি। অনেক সাকিব আমাকে ধরছে, আপনি বলেন নাই কেন? আমি আসলে বলতে চাইনি।
এবং রিসেন্টলি আরো একটা সিনেমা আমার ওইভাবে করা হয় নাই, আমার ব্যক্তিগত ঝামেলার জন্য একটা বড় সিনেমা করা হয়নি, যদিও সবকিছুর সাথে আমি ইনভলভ ছিলাম। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, সবার কাছে দোয়া চাই। সিনেমাটা আমার নিজের সমস্যার জন্য করা হয়নি, নাম বলতে চাই না। তো বরবাদ এবং আমার জঙ্গলির জন্য শুভকামনা। আরেকটা সিনেমা আসতেছে, ওরা ডিক্লেয়ার দিলে খুদা হাফেজ নামে, অনেক বিশ্বাস। ওটা নতুন একটা ছেলে দিদার, ও কাজ করতেছে, ওই সিনেমাটা আসবে। আপাতত আমার মনে হয় 3টা সিনেমা ঈদে আসতেছে, এবং সবগুলা ভালো চলুক। অন্য অন্য যে সিনেমা আসবে সব সিনেমাই ভালো চলুক, এটাই আমি চাইবো আর কি। পিয়াল ভাই, একটু আপনার অন্য একটা প্রসঙ্গ নিয়ে আলাপ করতে চাই। আপনি একটা ইউটিউব চ্যানেল রান করছেন, আপনার একটা চ্যানেল আছে, খুব জনপ্রিয়তা পাচ্ছে আস্তে আস্তে। ওই চ্যানেলটা সম্পর্কে একটু বলেন, কি অবস্থায় আছে? ওইটা ভাইয়া, ওইটা হয়েছে কি, আপনাকে জানায় রাখি, মানে আমি তথাকথিত লোকজনের একটু বাইরে, ওই যে মেহেদী হাসান হৃদয়ের পোশাক বা ড্রেস আপ বা কথাবার্তার সময় আসলো যে আমি একটু ডিফারেন্ট। আমি ভাইয়া বাসা, শুটিং এবং জিম, এই 3টার বাইরে আমার কোনো ওইভাবে কোনো বন্ধু নাই। আমি কোথাও আড্ডা দিতে যাই না। আপনি আমাকে শুটিং ছাড়া সন্ধ্যার পরে কল দিলে আপনি বাসায় পাবেন। মানে আমারে কেউ গত 5-7 বছরের ভিতরে কেউ কোথাও দেখছে এরকম নজির নাই, কারণ আমি বের হই না শুটিং ছাড়া। তো আমি যেহেতু ঘরেই থাকি, তখন হঠাৎ কনসেপ্টটা মাথায় আসলো যে আমি এটা যে ভিউ হবে প্রচুর বা টাকা আর্ন করবে, এগুলো না। আমি জাস্ট আমার প্রত্যেকটা মানুষের একটা ক্ষুধা থাকে যে কিছু কথা বলার। আমি এই কথা বলার জন্য আমি এটা খুঁজছি, আমি এটা কথা বলি জাস্ট কানেক্টেড থাকার জন্য। মানে আমার ভিতরে কিছু চাওয়া পাওয়া আছে, সেই কথাগুলা কেউ পছন্দ করে, কেউ অপছন্দ করে, সব মিলে ইনশাল্লাহ ভালো। এবং ওই যে বললাম যে শুটিং, বাসা এবং ইয়ের বাইরে, জিমের বাইরে কোনো কাজ নেই, সেই হিসেবে এটা আমাকে হচ্ছে এটা মনের খোরাক যে কথা বলার জন্য এটা করা। ওইটা বেশ ভালোই মানুষ সাড়া দিচ্ছে। থ্যাংক ইউ জাহিদ ভাই আমার সঙ্গে আড্ডায় যুক্ত হওয়ার জন্য। আড্ডাটা আজকে শেষ করব। শেষ করার আগে আপনি যদি কিছু বলতে চান। শেষ করার আগে এইটুকু বলতে চাই, মানে পুষ্পা 2 ঠেকাইলে যে হচ্ছে ইন্ডাস্ট্রি মানে বেঁচে যাবে তা না। আমাদের দেশি সিনেমা শুধু থাকলে যে ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে তা না। হল মালিকদের চিন্তা করতে হবে, ডিস্ট্রিবিউটরদের, প্রডিউসারদের, আর প্রডিউসার ডিস্ট্রিবিউটরদের হচ্ছে হল মালিকদের চিন্তা করতে হবে। উভয়ের চিন্তা করতে হবে। টিকিটিং সিস্টেম চালু করতে হবে। মডার্ন সবকিছু হচ্ছে, আমরা অন্য দিক থেকে মডার্ন হইতে হবে। শুধু নিজের ড্রেস আপে মডার্ন হলে হবে না, আমাদের টেকনোলজির দিক থেকেও মডার্ন আছি আমরা। জাস্ট একটু মানে ঠিকঠাক মতো এটার ব্যবহার করতে হবে। আর আমার 3টা সিনেমা আসবে এখনো পর্যন্ত, আরেকটা হয়তো করা হবে না। তো এই 3টা সিনেমার ভিতরে বরবাদ, জঙ্গলি এবং খোদা হাফেজ, আমার 3টা সিনেমায় দেখবেন 3 রকম ক্যারেক্টার আমাকে পাবেন। এবং আপনারা অ্যাটলিস্ট বলতে পারবেন যে না, আমাদের ভাই, আমাদের ছেলে একটা ভালো কাজ করছে। এবং শেষ যে ইয়েটা থাকবে যে শাকিব খানের পিছনে কথা না বলে শাকিব খানকে সাপোর্ট দেন, কারণ সবেদন নীলমণি বাংলাদেশের একটা মাত্র মেগাস্টার, যে কিনা না থাকলে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা একটু ভাবেন চোখ বন্ধ করে 5 সেকেন্ডের জন্য। যেহেতু পুরো ইন্ডাস্ট্রিটা তার উপরে ডিপেন্ডেন্ট, তো তাকে অ্যাটলিস্ট বদদোয়া দিয়েন না, মানে দোয়া না দেন, বদদোয়া দিয়েন না, তার পাশে থাকেন, সে আরো আগাক, এই দোয়া করেন। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম।